আমি কত রেমুনারেশন পাই প্রত্যেকে জানে, ঠিক তেমনি অমুক হিরো কত রেমুনারেশন পায় সেটা আমি জানি। তো এটাতে একটা মানুষ কত প্রপার্টি করতে পারে, তার কত ওয়েলথ হতে পারে, তার তো একটা সীমা থাকবে। একটা অভিনেতা, বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনেতা মানে সে মোটামুটি একটা মানে খাওয়া দাওয়ার অভাব থাকবে না, একটা গাড়ি হয়তো চড়তে পারবে, এবং তার চলাফেরা, তার জীবনযাপনে কোনো খুব একটা অসুবিধা হবে না। এই অবধিতে আমরা থেমেছিলাম। তারপরেই এই 5 কোটি 10 কোটি 15 কোটি দিয়ে বাড়ি, এখানে এত প্রপার্টি, ওখানে এত প্রপার্টি, 4টে বাগান বাড়ি, অজস্র গয়না। রাহুলের, আমাদের সবাইকার ছোট ভাই, আমাদের ছেলে, আমাদের কলিগ, সবকিছু সব মিলে এখনো পর্যন্ত সেটা নিয়ে একটা কিছু আমরা জানতে পারিনি। অ্যাজ আ মেম্বার অফ আর্টিস্ট ফোরাম তুমি কি বলবে, আমার কাছে কোনো উত্তর নেই, কারণ আমি জানি না কি হচ্ছে এবং কোথায় আটকে গেছে সেটাও জানি না। এবং এই যে একটা মায়ের আত্মনাদ, যে আমি জানতে চাই, আজও দেখলাম উনি লিখেছেন যে আমার সবুজকে উত্তরটা দিতে হবে, মানে এরকম একটা বিভৎস হেল্পলেস জায়গা থেকে একটা মানে মায়ের এই, আমি জানি না এইটা কারোর কাছে গিয়ে কেন পৌঁছচ্ছে না, কোথা থেকে কে কি কলকাঠি নাড়ছে যেই জন্য এটা এগোচ্ছে না। ফর্ম করবেন পশ্চিমবাংলায়, তাদেরকে আমার একটাই অনুরোধ, মানে স্পেশালি আমার বন্ধু বান্ধবদের কাছে অনুরোধ, যে দয়া করে এই তৃণমূল থেকে জামা বদলে যারা ঢুকবে তাদের জন্য একটা বড় লাঠি সামনে রাখুন। হ্যাঁ, আমি এটুকু মজা করেই বলছি, দয়া করে ঢুকতে দেবেন না, কারণ তারা কোনো উপকারে আসবে না, উল্টে আপনাদের আদর্শকে ধ্বংস করবে। গত 15 বছরে দেখা গেছে, মানে আমাকে কি কোনোদিন 21শে জুলাইয়ের মঞ্চে দেখা গেছে? আমাকে কি কোনোদিন টেলি একাডেমি অ্যাওয়ার্ড, যেটা এদের হয়, সে অ্যাওয়ার্ডটা মঞ্চে দেখা গেছে? কত, আমি ওপেনলি বলছি যে আমাকে রেমুনারেশন দেওয়া হয়েছে। ইয়েস, এটা অন্য অভিনেতারা বলেন না, কিন্তু আমি জানি সবাই রেমুনারেশন নিয়ে যান। আমি অন্যদের মধ্যে ঢুকছি না, আমি আমারটুকু বলছি, সেটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। পাপিয়াদিকেই আমার একটা কথা বলার আছে, সেটা হলো পাপিয়াদি, তুমি দেখলাম আজকে বলেছো একটা কথা যে আমরা মানে নতুন গভর্নমেন্ট আর কি টলিউডকে হলিউড বানিয়ে দেবে। তো আমি একটা কথা বলি পাপিয়াদি, হলিউড আমরা চাই না, আমরা চাই টলিউডের যে পুরনো সম্মান, যে সুস্থ পরিবেশ। তুমি নিজে, তুমি আমার থেকেও সিনিয়র, তুমি যে পরিবেশে কাজ করেছো এবং তারপরে আমরা এসে যে পরিবেশে কাজ করেছি, ওই সুস্থ সুন্দর শান্তির পরিবেশটা যাতে আজকের জেনারেশনকে আমরা পাইয়ে দিতে পারি। এবং ওই পোস্ট করবার জন্য তাদের ঔদ্ধত্য, যেটা সেই ঔদ্ধত্যটা যে 4 তারিখ রাত 9টার মধ্যে শেষ হয়ে গেছে, এটাতে আমি খুব আনন্দিত। আমি অত্যন্ত আনন্দিত যে তারা আর স্টুডিওতে ঢুকে ওই পাওয়ারটার জন্যে, আমি আবারও বলছি, তারা কিন্তু পাওয়ারফুল নয়। পাওয়ারফুল লোক কখনো সেটাকে পাওয়ার শো করে না। কোনো ক্ষেত্রেই ধরো যোগ্যতার প্রশ্ন যদি আসে, কোনো ক্ষেত্রেই তুমি সেই সব মানুষদের কোনো যোগ্যতা খুঁজে পাবে না। মানে তাকে 4 লাইন ডায়লগ বলতে দিলে সে বলে উঠতে পারবে না গুছিয়ে। হ্যাঁ, তার কোনো এই ফেভারিটিজমের জন্যেই তার যেটুকু কাজ, তার বাইরে আজ পর্যন্ত কোনো ডিরেক্টর, বড় কোনো ছবি, কোনো ডিরেক্টর কেউ তাকে নেয়নি। শুধু কয়েকটা হাউসের মধ্যে সে সীমাবদ্ধ, কিন্তু সে একটা কথা বলে দিচ্ছে যেটা আমি নিতে পারছি না। আমার মনে হচ্ছে যে অত বড় একটা মানুষকে কি করে এরকম অসম্মানের মতো অসম্মানজনক কথা বলা হচ্ছে। এরকম আমার কিছু অসুবিধা হচ্ছে এবং অনেকেরই হচ্ছে, হয়তো তারা বলতে পারছে না। তখন তাদের অঙ্গনওয়াড়ি খাবার ঢুকছে না, যখন তাদের প্রপার বাসস্থান, যে গভর্নমেন্ট থেকে যেটা খাবার দেওয়া হচ্ছে, বাসস্থান দেওয়া হচ্ছে, সেটা যখন তারা পাচ্ছে না, তখন তো তারা হার্ডকোর রিয়ালিটির মধ্যে দাঁড়িয়ে বুঝতে পারছে যে আসলেই একটা সিনেমা আর্টিস্ট তাদের লাইফে কতটুকু কি দিতে পারে, কতটুকু তাদের দেয়ার আছে তাদের। তো এটা তো শূন্য, মানে মাইনাস আমি বলবো। তো আমি চিন্তাই করতে পারি না যে একজন অভিনেত্রী হিসেবে আমি হঠাৎ করে গিয়ে কারুর জীবনের ওপর ঝাঁপিয়ে পড়ে তার থেকে সব স্ন্যাচ করে নেব। এই মুহূর্তে যে দুজন মানুষের সাথে আমি রয়েছি, আমার তো ভীষণ প্রিয় এবং দর্শকদের ভীষণই পছন্দের দুজন মানুষ, কৌশিকদা এবং লাবণীদি, কেমন আছো আগে বলো? দারুণ ভালো রয়েছে, দারুণ আছি আর কি, মানে খুব ভালো আছি এটা বলতে পারবো না, কারণ এই মুহূর্তের যা প্রেক্ষাপট, যা পরিস্থিতি, সবকিছু মিলে একটু ডিস্টার্বড হয়ে আছি মানুষ হিসেবে, একজন কনশাস হিউম্যান বিইং এবং একজন নাগরিক হিসেবে একটু ডিস্টার্ব হয়ে আছি, বাট ঠিক আছে, চলছে।
মানে যে ঐতিহাসিক পরিবর্তনটা এসেছে, মানে এখন তো পুরো বাংলা একেবারে গেরুয়া ঝড়ে প্লাবিত। ভোটের দিন দেখা হয়েছিল, তোমরা বলেছিলে যে যেই আসুক না কেন শান্তি চাই। তোমাদের এই মুহূর্তে যদি অনুভূতিটা জিজ্ঞেস করি, মানে কতটা আশাবাদী এবং তোমরা কি মনে হচ্ছে তোমাদের? আমি তো আশা নিয়েই বেঁচে থাকি। মানুষের আশা না থাকলে সে মানুষ বাঁচবে কি করে? সবসময় যদি আশঙ্কা, ভয়, দুশ্চিন্তা থাকে, তাহলে একটা মানুষ সুস্থভাবে বাঁচতেই পারে না। সেই জন্য আমি অত্যন্ত আশাবাদী। সেই আশাটা যখন মেটে না মানুষের, সেই আশাটা যখন পরিপূর্ণ হয় না, অন্তত কিছু পরিমাণে, সব আশা তো সব পরিমাণে পূরণ হয় না, কিছুটা যখন কখনো যখন বেশি পরিমাণে মেটে না, ধাক্কা খায়, কষ্ট হয়, আবার পরের দিন থেকে চেষ্টা করি আশাবাদী হতে। এই পরিবর্তনটাকে আশা করেছিলে? দেখো, আমরা তো একটা বিরাট আশা নিয়ে এই বিগত গভর্নমেন্টকে, সরকারকে এনেছিলাম যে অনেক আগের গভর্নমেন্টের, বামফ্রন্ট গভর্নমেন্টের অনেক কিছু লুপহোলস যেগুলো মানুষের খারাপ লেগেছিল, তাদের আচরণ সেই সময়, সেইটাকে বদলে একটা নতুন আশার জন্য, নতুন দিনের জন্য মানুষ স্বপ্ন দেখেছিল। সেই কারণেই এই গভর্নমেন্টকে আনা হয়েছিল। আজকে 15 বছর পর আমি তো ছেড়ে দাও, সাধারণ মানুষের রিয়াকশন তো আমরা সবাই দেখতে পাচ্ছি, এবং এটাও তো সত্যি যে একটার পর একটা ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, সেগুলো ঘটে গেছে এবং তার কোনো জাস্টিস আমরা পাইনি। টিল রাহুলের, আমাদের সবাইকার ছোট ভাই, আমাদের ছেলে, আমাদের কলিগ, সব মিলে এখনো পর্যন্ত সেটা নিয়ে একটা কিছু আমরা জানতে পারিনি। তো এই যে তারপরে যে পরিবর্তনটা এলো, এটা ডেফিনেটলি এত মানুষ মিলে সম্মিলিতভাবে যখন একটা পরিবর্তনের ডাক দিচ্ছে, সেখানেও তো আবার একটা নতুন আশার জন্ম হচ্ছে। তো আমরাও তাকিয়ে আছি, মানে লুকিং ফরওয়ার্ড, কি আমরা ভালো কিছু দেখতে চাই, সুন্দর কিছু দেখতে চাই, এবং সর্বোপরি শান্তিতে বাঁচতে চাই, যেটা সেদিন বলেছিলাম সেটাই। তোমাদের দুজনকে খুব ভীষণ যে সক্রিয়ভাবে পলিটিক্স করতে বা রাজনীতি করতে দেখা গেছে তা কিন্তু নয়, মানে যেটা বলছি আর কি। কিন্তু এখন আগের দলের কথা বলছি, আগের যারা ছিলেন, মানে সমস্ত অভিনেত্রী মানে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিটা পুরোটাই তো রাজনীতিতে ঢুকে গেছে। এখন দেখছি অনেকে পাল্টা সুরও গাইছে। কি মনে হয়, কি উন্নতি বা কিছু কি ইন্ডাস্ট্রিতে হবে? এটা নিয়ে মানে আমার ব্যক্তিগতভাবে কি মনে হয় বলাটা খুব মুশকিল, কারণ তোমার পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি, তোমার আউটলুক কি, সেটা নিয়ে আমার বলার কোনো এখতিয়ারই নেই। প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা 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 সেটা। কিন্তু অ্যাজ আ হোল আমাকে যদি তুমি জিজ্ঞেস করো, তাহলে আমি এটাই বলবো যে আমার ধরো 40 বছরের ক্যারিয়ারে আমি যাদের সাথে কাজ করে এসেছি, স্টার্টিং ফ্রম সত্যজিৎ রায়, ওনার সাথেই আমার কাজ করা হয়নি, সৌমিত্র চ্যাটার্জি, হারাধন ব্যানার্জি থেকে শুরু, অভিনেতাদের অনুপ কুমার, বঙ্কিম ঘোষ, তাবড়ো সমস্ত, সত্য বন্দ্যোপাধ্যায়, আমাদের পিএলটি সত্য বন্দ্যোপাধ্যায়, তাবড়ো অভিনেতাদের, বসন্ত চৌধুরী, অনেকের নাম মনে আসছে, যাই হোক এখন বলা যাবে না এত নাম, তো থেকে শুরু করে এখনো পর্যন্ত পলিটিক্যাল এজেন্ডা যার ক্ষেত্রে, এজেন্ডা যা ছিল, সেগুলো কিন্তু কখনো ইন্ডাস্ট্রিকে কখনো কলুষিত করেনি, বা ইন্ডাস্ট্রির কাজকর্মের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির যে নিজস্ব পারফরমেন্স, সেটার ক্ষেত্রে কোনোদিনও অন্তরায় হয়ে দাঁড়ায়নি। কিন্তু এই আমাদের জেনারেশনটা যখন, মানে আমার ধরো 40 বছরের এই যে সময় এসে আমি দাঁড়িয়েছি, এই সময়টাতে আমি দেখছি সমস্তটা তালগোল পাকিয়ে একটা অদ্ভুত শেপ নিয়েছে, যেখানে কোনো শান্তি নেই, কোনো আনন্দ নেই, কোনো মানুষের বুক ভরে শ্বাস নেওয়ার মতো কোনো স্পেস নেই। এবার সেটা যে কোনো কারণেই হোক, যে যার পার্সপেক্টিভ থেকে বলছে, ওই দল এই দলকে দোষ দিচ্ছে, এই দল ওই দলকে দোষ দিচ্ছে, কিন্তু আমরা যারা চিরকাল, আমি নিরপেক্ষ, অ্যাবসলিউটলি একটা নিউট্রাল মানুষ হিসেবে থেকেছি এবং অভিনেতা ওই হিসেবে প্রত্যেকের সাথে মিশেছি। তো আমার শুধু মনে হয়েছে যে একটা ক্রিয়েটিভ কাজ, একটা সিনেমার মতো শিল্প চালানোর ক্ষেত্রে এই রাজনীতিটা কতটা দরকার ছিল, আদৌ দরকার ছিল কি? এই রাজনীতি বাদ দিয়ে যে কাজ আগে হয়ে গেছে, এই রাজনীতি করে তার 1%ও এখনো তো হচ্ছে না। তার মানে কোথাও এটা সাংঘাতিক একটা ডিস্ট্রাকটিভ
একটা ধ্বংসকারী দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। শুধু তাই না, যেটা তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিউম্যান রিলেশনশিপ। প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কটা মানে বলতে এত কষ্ট হয় যে এমন একটা জায়গায় চলে গেছে যে মনে হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি মনে হচ্ছে নিঃশ্বাসের মধ্যে দিয়ে বিষ ছড়াচ্ছি। মানে সেই যে বন্ধুত্ব, সেই যে সুন্দর রিলেশনশিপগুলো, যেগুলো ঘন্টার পর ঘন্টা আমরা 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করতাম, বুঝতেই পারতাম না যে স্টুডিও, বরঞ্চ অ্যাট ইজ ফিল করতাম যে আহা কি মজা, স্টুডিওতে আছি, কাজ করছি, এই সেটা তো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে গো। এবার সব থেকে যন্ত্রণার মধ্যে আছি আমরা যারা একদম নিউট্রাল, নিরপেক্ষ, অ্যাপলিটিক্যাল, যাদের কোনো পতাকা হাতে যারা ধরতে পারবে না, তো তারা সবচেয়ে বিপদের মধ্যে আছি। কারণ আমরা দুজনেরই অপ্রিয়, তিনজনেরই অপ্রিয়, প্রত্যেকটা পার্টির কাছে আমরা অপ্রিয়। তো এই যে আমাদের একটা ছোট্ট দ্বীপের মতন একটা আইসোলেট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই একটা লাইন আছে না যে নিঃসঙ্গতার সমুদ্রে এক একটা দ্বীপের মতো আমরা ভেসে আছি, একদমই তাই। নিঃসঙ্গতার সমুদ্রে এক একটা দ্বীপের মতো আমরা ভেসে আছি, এবং সেই ভেসে থাকার মধ্যেও আতঙ্ক, ভয়, আশঙ্কা, কোনো কথা খুলে বলা যাবে না, কোনো কিছু খুলে করা যাবে না, কারোর পিঠ চাপড়ে আগের মতো আদর করে জড়িয়ে ধরা যাবে না। এই যে সমস্তটা চলে এসছে, এটাতে আমি প্রচণ্ড আশঙ্কিত। মানে আমি এখন খুব কম কাজ করছি, প্রায় করছি না বলতে গেলে, সেটা আমার নিজস্ব ডিসিশন। হ্যাঁ, আমি অনেকদিন আগে থেকেই সেটা ঠিক করেছিলাম, অন্যান্য কাজ করছি আমি। কিন্তু আমার শুধু বারবার মনে হচ্ছে যে ঠিক যেরকম করে আগের জেনারেশন আমাদের হাতে পতাকা তুলে দিয়ে গেছিল যে তোমরা ক্যারি ফরওয়ার্ড করো ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে, সেটা তো আমরা রাখতে পারলাম না। আমরা যে জেনারেশনটা এখন আসছে বা এসেছে বা কাজ করছে, তাদের একটা কি ভয়ঙ্কর বিষাক্ত একটা পরিবেশের মধ্যে তাদেরকে আমরা ফেলে দিয়েছি, যে তারা মানে তারা কি করবে তারা নিজেরাও জানে না, এবং তারা আজকে তাদের মুভমেন্ট নিয়ে, তাদের অ্যাক্টিভিটিস নিয়ে আমরা সমালোচনা করছি, কিন্তু তারা কোন স্ট্যান্ড পয়েন্টে দাঁড়াবে তারা তো নিজেরাও জানে না। তাদের ক্যারিয়ারের ইনসিকিউরিটি, তাদের জীবনের ইনসিকিউরিটি, সব কিছু মিলে তাদের এমন দিকে ঠেলে দিচ্ছে যে তারা ওই ফিকল মাইন্ডেড হয়ে গেছে। কখন কে কি ডিসিশন নিচ্ছে, কিভাবে মুভ করছে, কিভাবে তারা রিয়াক্ট করছে, তারা নিজেরাও জানে না। তো এই বাচ্চাগুলোকে এরকম একটা ভয়ঙ্কর একটা আগুনের স্তূপের মধ্যে ফেলে দিয়ে আমাদের কি লাভ হলো, এটা আমার প্রশ্ন আর কি। দাদা কি বলবেন? আমার ব্যাপারটা ভীষণ পরিষ্কার, সেটা হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। নাম করে করেই বলি, নাম করতে কোনো অসুবিধা নেই। সিপিএম, আমি ক্যারিয়ার যখন শুরু করেছিলাম তখন তো সিপিএমের, তারপর তৃণমূল কংগ্রেস এলো, এখন বিজেপি। আমি কোনোদিনই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই এই কারণে যে আমি একজন আম জনতা, এবং আমি প্রতিদিন সকালে উঠে নিউজ পেপার পড়ি, নিউজ চ্যানেল দেখি। সেই পড়ে এবং দেখে যেটুকু রাজনৈতিক চিন্তাভাবনা, যে রাজনৈতিক বিশ্বাস তৈরি হয়, সেটা আমার মধ্যেই থাকে। কিন্তু আমি কোনোদিন অ্যাক্টিভলি রাজনীতি করিনি, নট ইভেন ইন মাই স্কুল কলেজ লাইফ। কিন্তু আমার প্রচুর বন্ধুবান্ধব, আমার প্রচুর কালিগ, আমি সম্প্রতিকালে দেখছি, এটা খুব ওপেন সিক্রেট, লুকাবার কিছু নেই, তৃণমূল কংগ্রেসের সময় প্রচুর অভিনেতা অভিনেত্রী তারা এমএলএ এমপি হয়েছেন। আমার শুভেচ্ছাও রয়েছে তাদের প্রতি। বা ইভেন বিজেপির যে রেজাল্ট আউট হলো, বিজেপিতেও আমার অনেক বন্ধুবান্ধব এমএলএ হয়েছে। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন যে আমি কেন এই কথাটা নিজে দেখে আগ বাড়িয়ে বলছি, আপনি বুঝতে পারবেন। আমাকে কি কোনোদিন তৃণমূল কংগ্রেসের কোনো মিছিলে, কোনো অ্যাওয়ার্ড শোতে, কোথাও কোনোদিন গত 15 বছরে দেখা গেছে? মানে আমাকে কি কোনোদিন 21শে জুলাইয়ের মঞ্চে দেখা গেছে? আমাকে কি কোনোদিন টেলি একাডেমি অ্যাওয়ার্ড, যেটা এদের হয়, সে অ্যাওয়ার্ডটা মঞ্চে দেখা গেছে গত 15 বছরে? মানে স্টেজে ওঠাটা অনেক দূরে আমি বলছি, আমাকে কি দেখা গেছে কি কোনোদিন এই যে মমতা ব্যানার্জি এবং অন্যান্য তার কমরেডরা যে মিছিল করেছেন, আমার প্রচুর বন্ধুবান্ধব সেই মিছিলে হেঁটেছেন, কোনোদিন কি আমাকে দেখা গেছে তাদের সঙ্গে হাঁটতে? অর্থাৎ এটা থেকে ভীষণ পরিষ্কার যে আমি কোনোভাবেই রাজনীতিতে যুক্ত নই। হ্যাঁ, একটা জিনিস সম্প্রতি হয়েছে, সেটা আমি ওই কারণেই আমি কথাটা বললাম। আমরা তো পারফর্মার, আমি যেমন ব্যক্তিগতভাবে আমি সারা জীবন
গ্রামে কাজ করেছি, মানে আমি আমার নিজের একটা গানের দল রয়েছে, আমরা 13 বছর একসঙ্গে যাত্রা করেছিলাম। আমি পশ্চিমবাংলার গ্রামের অলি গলি আনাচ কানাচ চিনি, বুঝতে পেরেছেন? তো আমার অনেক এজেন্ট রয়েছে, বা এজেন্ট বলুন বা ম্যানেজার বলুন, যে ভাষায় আপনার শুনতে ভালো লাগে, এজেন্ট ভাষাটা শুনতে আমার খারাপ লাগে সত্যটা। প্রচুর ম্যানেজার রয়েছে আমার, যারা আমার শো অর্গানাইজ করেন, যারা আমাকে শোতে নিয়ে যান পারিশ্রমিক দিয়ে, কারণ সেটা আমার পেশা। তো সেই পারিশ্রমিক দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়। এবং আমি গত 15 বছরে, আমি লাস্ট 15 বছরটা বলছি, তার আগেটা আমি এখন বলছি না, লাস্ট 15 বছরে আমি এমন একটা মঞ্চেও দেখিনি যে মঞ্চে যখন আমি পারফর্ম করছি সেই মঞ্চে মমতা ব্যানার্জি বা সেখানকার লোকাল এমএলএর ছবি নেই। অর্থাৎ সমস্ত ক্লাব, সমস্ত অনুষ্ঠানই তারা তৃণমূলের সমর্থক ছিলেন, ঠিক আছে? তাতে তো আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি পারফর্মার। তারা আমার পারিশ্রমিক দিয়েছেন, আমি সেখানে পারফর্ম করে চলে এসেছি। তারা ভদ্র ব্যবহার করেছেন, আমি ভদ্র ব্যবহার করেছি, রাত ফুরিয়ে গেছে, বাদ খাতাম হয়ে গেই। ঠিক সেরকম এবারে একজন এজেন্ট আমাকে ফোন করে বলেন যে দাদা, আপনি তো আমার শো করেন, তো আমার লোকাল এমএলএ আপনাকে একদিনের জন্য চাইছে। আমি কি ব্যাপারে? বললো ওদের একটা রোড শো হবে, র্যালি, সেই র্যালিতে আপনি একটু থাকবেন। তো আমি বললাম, দেখুন আমি তো তৃণমূলের সমর্থক নই, মানে আমি তো না তাদের, মানে কলকাতা শহরে যে সারা লাস্ট 15 বছরে যে হিউজ যে সমস্ত শোজ হয়েছে, আমি কোনোদিন কোথাও যাইনি। তার মানে কিন্তু এই নয় যে আমার ইনভিটেশন ছিল না। আমি জীবনে কোনোদিন ফিল্ম ফেস্টিভ্যালের ওপেনিং সেরিমনিতে যাইনি, এমনকি ক্লোজিং সেরিমনিতেও যাইনি। আমি কোনোদিন ফিল্ম ফেস্টিভ্যাল গিয়ে ছবিও দেখিনি। কিন্তু ইনভিটেশন আমাদের বাড়িতে নবান্ন থেকে ডেফিনেটলি, আমি বলছি, অত্যন্ত সম্মানের সঙ্গে আমাদেরকে ইনভাইট করা হয়, ঠিক আছে? কিন্তু আমি কোনোদিন লাস্ট 15 বছরে আপনি আমাকে একটা ফুটেজ দেখাতে পারবেন না যে আমি কোথাও গেছি। অর্থাৎ আমি তৃণমূলের সমর্থক নয়, এটাই যথেষ্ট। তো আমাকে আপনারা নিয়ে যাচ্ছেন কেন? তখন তারা বলেন যে, খুব পরিষ্কারভাবে বলেন যে, দেখুন আমার এমএলএ বলেছেন যে একটা সন্ধে আপনাকে পেলে ওর ক্রাউড পুল করতে সুবিধে হবে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এবং আমি ওপেনলি বলছি যে আমাকে রেমুনারেশন দেওয়া হয়েছে। ইয়েস, এটা অন্য অভিনেতারা বলেন না, কিন্তু আমি জানি সবাই রেমুনারেশন নিয়ে যান। আমি অন্যদের মধ্যে ঢুকছি না, আমি আমারটুকু বলছি, সেটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, আমি তার ট্যাক্সও দিয়ে দেবো, সেটা কিছু না। তখন আমি ভাবলাম যে আমি তো যে শো করতে যাই যখন, তখনই তো তৃণমূলের পতাকা থাকে স্টেজে, মমতা ব্যানার্জির ছবি থাকে, লোকাল এমএলএর ছবি থাকে। তো আমাকে যদি কেউ হায়ার করে, আমার ফেসটাকে যদি একদিন কেউ ইউজ করে ক্রাউড পুল করতে চায় অ্যাট দ্য কস্ট অফ মাই রেমুনারেশন, আমার তো কোনো অসুবিধা। আমি তো একবারে সেখানে গিয়ে বলছি না যে আমি তৃণমূলের সমর্থক। এবং তারাও জানেন যে কেন আমাকে নিয়ে আসা হয়েছে, বা আমার মতো কাউকে নিয়ে যাওয়া হয় অর্থের বিনিময়ে। সেটা কিন্তু আমি আপনাকে বলছি, যারা খুব ডেডিকেটেড তৃণমূল সাপোর্টার এবং তৃণমূলের 7 বছর কাজ করেন, অথচ অভিনয় করেন, তাদেরকে কিন্তু সেইভাবে নিয়ে যাওয়া হয় না, কারণ তারা ক্রাউড পুল করতে পারেন না। এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে, মন দিয়ে তারা তৃণমূলের কাজ করেন, কিন্তু তাদেরকে যে কোনো কারণে নিয়ে যাওয়া না, কারণ এটা আপনার ফেস বিক্রি হচ্ছে কি হচ্ছে না, এর বাইরে এটার কিন্তু কিছু নেই। কিন্তু আমার ক্ষেত্রে ফর্চুনেটলি সেটা ওনারা মনে করেছেন, আমি নিশ্চয়ই তাদেরকে ফোন করে বলিনি, আমি এরকম গিয়েছি এক জায়গায়। আমি এই কারণেই কথাটা বললাম যে এই ইন্টারভিউতে বেরোবে, তখন হয়তো কেউ বলবে যে আপনার ছবি দেখলাম, আপনি তো গিয়েছিলেন। আমি কোনো দিন আজ পর্যন্ত গত 15 বছরে কলকাতা শহরের এত বড় বড় ইভেন্ট, ইনক্লুডিং ফিল্ম ফেস্টিভ্যাল, আমি কোনো দিন কোথাও যাইনি, ঠিক আছে? কেন? আমি আমারটুকু বলছি কেন, তার কারণ প্রথমত আমি মনে করি যে এখানে যে ওপেনিং সেরিমনিটা হতো ফিল্ম ফেস্টিভ্যালের, সেই ফিল্ম ফেস্টিভ্যালের ওপেনিং সেরিমনিতে বম্বে থেকে যে সমস্ত মানে মেগাস্টার সুপারস্টারদের নিয়ে আসা হতো, সেখানে আমি কে বলুন তো? আমি যে কোথাও যাব, সেখানে তো আমার সামান্য একটু যোগ্যতা, সামান্য একটু সম্মান থাকবে। ওখানে আমার কোনো জায়গা নেই। আমার
যেখানে মিস্টার বচ্চন দাঁড়িয়ে রয়েছেন, শাহরুখ খান দাঁড়িয়ে রয়েছেন, সেখানে আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমার যোগ্যতা নেই সেখানে যাবার। আর মিস্টার বচ্চনের সঙ্গে আমি অন্ধভক্ত, শাহরুখ খানের অন্ধভক্ত আমি, কিন্তু আমার তার পাশে দাঁড়িয়ে সেলফি তোলবার প্রয়োজন না, কারণ ওই সেলফিটা আমার জীবনে কোনো কাজে আসবে না। আমার বাড়িতে সত্যজিৎ রায় আর রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কারোর ছবি নেই, আমি বোঝাতে পারছি? ওই সেলফিগুলো আমার জীবনে কোনো কাজে আসবে না, এমন কোনো প্রয়োজনও নেই। ওই সেলফিটা নিয়ে আমি পরের দিন স্টুডিওতে যাই, যদি আমাকে কি প্রডিউসার 5,000 টাকা স্যালারি রেমুনারেশন বেশি দেবেন? তা তো দেবেন না। তো আমার কাছে ওটা নিষ্প্রয়োজন, অ্যাবসলিউটলি নিষ্প্রয়োজন, কিন্তু আমি তাদের অন্ধভক্ত। আর ওখানে যত দর্শক যায়, ধরুন গ্যালারি ফুল করে, তারা মিস্টার বচ্চনকে দেখতে যায়, শাহরুখ খানকে দেখতে যায়, কমল হাসানকে দেখতে যায়। সেখানে ওই ভিড়ের মধ্যে আমি যাবো কেন? মানে আমার প্রয়োজনটা কি? আমি ছাড়াও তো দিব্যি চলছে, আমি সেই কারণে যাইনি। ফিল্ম ফেস্টিভ্যালও যাই না ওই একই কারণে, আমার প্রয়োজন নেই, মানে আই এম নট ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন যে ফেভারিটিজম, তৃণমূল সমর্থক বা তৃণমূলের ফেভারে থাকলে কাজ পেতে সুবিধে হয়, এটা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। তাই যদি হতো তাহলে আমার বা লাবণীর কাজ পাওয়ার কথাই নয়। আমি গত 15 বছরে একদিনও বসে নিই, একদম আমি ওপেনলি বলছি। কারণ আমি বিশ্বাস করি আপনি যদি যোগ্য হন, আপনি যতটুকু যোগ্য, এবং সেই যোগ্যতার যদি আপনার কনসিস্টেন্সি থাকে, আমার 45 বছরের কনসিস্টেন্সি আছে। আমি কোনো রাজনৈতিক দল করিনি, তাদের সঙ্গে ঝগড়াও নেই, কিন্তু আমার সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক। অরূপ বিশ্বাস, মমতা ব্যানার্জি, বা বিহাকে আমার সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক, কিন্তু আমি তো তাদের কাছের মানুষ নই। কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না তো। এই যে কথাটা যে তৃণমূলের সমর্থক হলেই কাজ পাবে আর তৃণমূলের সমর্থক না হলে কাজ পাবে না, এটা আমি বিশ্বাস করি না। যারা কাজ পাচ্ছে না তাদের যোগ্যতার অভাব হচ্ছে, বা তাদের লাক ফেভার করছে না। তার সঙ্গে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপির এর কোনো সম্পর্ক নেই। দিস ইজ মাই ভিউ। প্রথম কথা হচ্ছে যে এই যে ব্যান্ড কালচারটা কি করে ঢুকলো আমার মাথাতেই আসে না, যে কোথা থেকে এসছে, কে প্রথম এটা সৃষ্টি করেছে, কে এটা মানে ইমপ্লিকেশনটা কি করে হয়েছে, কিসের বেসিসে হয়েছে। আমি চিরকাল বিশ্বাস করে এসেছি যে তোমার যদি পোটেনশিয়াল থাকে তাহলে তুমি কাজ পাবে, আদারওয়াইজ পাবে না। এবং আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রেও ও যেটা বললো অনেকটা সেটাই হয়েছে, সেই জন্য আমরা সেই কনসেপ্টটাতে আমরা বিশ্বাস করে এসেছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা তুমি যেটা আমাকে বললে যে অবশ্যই সেরকম কিছু কিছু ঘটনা বেশ ঘটেছে, যেখানে দেখা গেছে যে যারা নাকি খুব মানে ক্লোজ পেরিফেরি, তাদের ছাড়া বাকিদের কাজ দেওয়ার ক্ষেত্রে একটা অসুবিধার জায়গা তৈরি হয়েছে। সেটাও তো ওই অবশ্যই সেটা ওই ফেভারিটিজমের জন্যই। এবং আমাকে যদি জিজ্ঞেস করো যে মানে এই ফিল্ম ফেস্টিভ্যালে না যাওয়া বা মানে এইগুলো নিয়ে না, আমি তো একটা একদমই আমার নিজের বাবা মার দেয়া শিক্ষা, আমার চারপাশের শিক্ষা থেকে গড়ে ওঠা আমি একটা মানুষ। তো আমার মনে হয়েছে যে যাদেরকে ডাকা হচ্ছে না তারা অনেক বেশি ডিজার্ভিং। এমন অনেক সিনিয়র আর্টিস্টকে ডাকা হয় না ফিল্ম ফেস্টিভ্যালে, এমন অনেক মানুষকে ডাকা হয় না যাদের কন্ট্রিবিউশন ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিরাট, কিন্তু যেহেতু তারা রাজনীতির সাথে ওইভাবে জড়িত নয়, তারা তাদের প্রাপ্য সম্মানটাও পায় না। সেই কারণে আমার মনে হচ্ছে আমার দিক থেকে অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট নাইবা গেলাম আমি ওখানে। আমি না গেলে ওই অনুষ্ঠানের ভার এতটুকু যখন কমবে না, তখন আমি যেই জায়গায় গিয়ে একটা অনুষ্ঠানকে অলংকৃত না করতে পারবো, আমার সাথে আরও যারা পড়ে রইলেন, যারা ইনভিটেশনই পেলেন না, তাদের সাথে না হয় আমি থেকে গেলাম, আমি গেলাম না, এই কারণেই যাইনি। আর সত্যি সত্যি এই ফেভারিটিজমের জন্যে একটা ইন্ডাস্ট্রির মধ্যে একটা কি বলবো, মানে খুব অস্বাস্থ্যকর পরিবেশ আমি তৈরি হতে দেখেছি। এবং যেহেতু আমি এই লাস্ট ইয়ারে আর্টিস্ট ফোরামের কমিটিতে ঢুকেছি, মানে আমার প্রায় ইচ্ছের বিরুদ্ধে আমাকে জোর করে মানে দাঁড় করানো হয়েছে এবং ইলেক্টেড হয়েছি, মানে সবাই মিলে আমাকে ভোট দিয়েছে, তো সেই জন্য আমি ঢুকতে বাধ্য হয়েছি। আমি সেখানেও দেখেছি যে এই যে ফেভারিটিজমের জন্য মানে তুমি যে কোনো
সিনিয়রকে যে কোনো কথা বলে দিতে পারো, হ্যাঁ, যে কোনো মানে আমরা ধরো যাদের দেখে ইন্ডাস্ট্রিতে বড় হয়েছি, যাদের দেখে আমরা যাদের দিকে তাকিয়ে মনে করছি এই মানুষটার সাথে আমি অভিনয় করছি, আমার কত সৌভাগ্য, আমাকে আমার কাজটা ভালো করে করতে হবে, তাদেরকে অনায়াসে জাস্ট একটা সাপোর্টের জন্য তাদের সাথে বাজেভাবে কথা বলা, যে কোনো সবাই মিলে একটা ডিসিশন নেওয়া হচ্ছে সেটাকে নেগেট করা, হ্যাঁ, এই অদ্ভুত যে জেস্চারগুলো তৈরি হয়েছে। ধরো আমার হাজারটা মেম্বার যে ডিসিশন নিয়েছে, আর্টিস্ট ফোরামের কমিটি তো আলাদা কিছু নয়, ওই 1000টা মেম্বার 2000টা মেম্বারের রিপ্রেজেন্টেটিভ, তো ওই মেম্বাররা মিলে যে ডিসিশন নেওয়া হচ্ছে সেক্ষেত্রে একটা মানে অ্যাডভার্সিটি তৈরি করা হচ্ছে, একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে যেখানে সবার অসুবিধে হচ্ছে। এইগুলো কিন্তু খানিকটা ফেভারিটিজমের জন্য হয়েছে, এবং সেটা এত অপাত্রে ওনারা দান করেছেন এই মানে এইগুলো সমর্থনগুলো, এটা যদি ঠিকঠাক জায়গায় দেওয়া হতো আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা একটা অন্য জায়গায় চলে যেত। কিন্তু এত অপাত্রে দান করেছেন, মানে কোনো ক্ষেত্রেই ধরো যোগ্যতার প্রশ্ন যদি আসে, কোনো ক্ষেত্রেই তুমি সেই সব মানুষদের কোনো যোগ্যতা খুঁজে পাবে না, মানে তাকে 4 লাইন ডায়লগ বলতে দিলে সে বলে উঠতে পারবে না গুছিয়ে, হ্যাঁ, তার কোনো এই ফেভারিটিজমের জন্যেই তার যেটুকু কাজ, তার বাইরে আজ পর্যন্ত কোনো ডিরেক্টর বড় কোনো ছবি কোনো ডিরেক্টর কেউ তাকে নেয়নি, শুধু কয়েকটা হাউসের মধ্যে সে সীমাবদ্ধ, কিন্তু সে একটা কথা বলে দিচ্ছে যেটা আমি নিতে পারছি না। আমার মনে হচ্ছে যে অত বড় একটা মানুষকে কি করে এরকম অসম্মানজনক কথা বলা হচ্ছে, এরকম আমার কিছু অসুবিধা হচ্ছে, এবং অনেকেরই হচ্ছে, হয়তো তারা বলতে পারছে না। ডেফিনেটলি এবং খুব খারাপ লাগে মানে আমি খারাপের পরিমাণটা বোঝাতেই পারবো না, কারণ আমরা কখনো এই শিক্ষাতে বড় হইনি। আমরা ইন্ডাস্ট্রিতে যখন ঢুকেছি তখন আমরা দেখেছি সৌমিত্র চ্যাটার্জিও কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, তো আমরা তাদের কাছ থেকে যে ভালোবাসা যে আদর পেয়েছি আমাদের মাথা নিচু হয়ে এসেছে। সাবিত্রী চ্যাটার্জি, মাধবী চক্রবর্তী, সৌমিত্র চ্যাটার্জি, হারাধন ব্যানার্জি, এর পায়ে হাত না দিয়ে আমরা ফ্লোরে ঢুকতাম না। তো আজকে আমরা যাদের দেখেছি আমাদের থেকে সিনিয়র, তাদেরকে কেউ অসম্মান করে কথা বলছে, এটা কি মেনে নেওয়া যায়? এটা তো যায় না। কিন্তু কোথায় একটা প্রত্যেকটা শিল্পীর মধ্যে একটা অজানা আতঙ্ক, একটা আশঙ্কা, একটা কাজ হারানোর ভয়, এই থেকে কেউ ভোকাল হতে পারছে না, কেউ ভয়েস রেজ করতে পারছে না, এইরকম একটা অবস্থার মধ্যে তো অবশ্যই পড়ে আছি আমরা। তবে একটা ভীষণ মানে এই পরিবর্তনটা এই পরিবর্তনটা আমার কাছে খুব আশাপ্রদ এই কারণে, যেটা লাবণী বললো এক্ষুনি যে 2-1জনের ও নাম বললো না, আর্টিস্ট ফোরামের এক্সিকিউটিভ কমিটিতে 2-1জন যারা তৃণমূল ঘনিষ্ঠ এবং তারা পোজ করে তারা পাওয়ারফুল, কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ারফুল তারা তো নয়। এবং ওই পোজ করবার জন্য তাদের ঔদ্ধত্য যেটা, সেই ঔদ্ধত্যটা যে 4 তারিখ রাত 9টার মধ্যে শেষ হয়ে গেছে, এটাতে আমি খুব আনন্দিত। আমি অত্যন্ত আনন্দিত যে তারা আর স্টুডিওতে ঢুকে ওই পাওয়ারটার জন্যে, আমি আবারও বলছি তারা কিন্তু পাওয়ারফুল নয়। পাওয়ারফুল লোক কখনো সেটাকে পাওয়ার শো করে না। যে পাওয়ারফুল হয়, আমি নাম করে আপনাকে বলতে পারি, যে পাওয়ারফুল হয়, ধরুন নাম করি, অসুবিধে নেই, দেব এমপি, আপনি দেবকে কখনো কোনো পাওয়ার শো করতে দেখেন কি? ইজ ভেরি হাম্বল। চিরঞ্জিত দা এমএলএ ছিলেন, কখনো পাওয়ার শো করেছেন? আমাদেরই তো পরিচিত, আমাদের সঙ্গে তো ব্যবহার করেন, আমি কোনোদিন দেখিনি। কিন্তু যার সে ডিজিগনেশনটা নেই, বাংলা কথায় যাকে চামচে বলা হয়, সেই চামচেরা সবসময় পাওয়ার শো করে। আমি আনন্দিত এই জন্যে যে গত 4 তারিখ যে রেজাল্টটা হয়েছে, 5 তারিখ সকাল থেকে তারা আর এই পাওয়ারটা শো করতে পারবে না। যদিও আমি বারবার বলছি সেই পাওয়ার কিন্তু সে আমার উপরে শো করতে পারেনি কখন। আচ্ছা, তোমাদের দুজনকে জিজ্ঞেস করছি, অভিনেত্রী মানে শিল্পীদের পলিটিক্সে রাজনীতিতে আসা কতটা যুক্তিসঙ্গত বলে মনে হয়? এটা তো পুরোপুরি পার্সোনাল অ্যাফেয়ার, এটা যার ব্যক্তিগত মানে মত যে গেছে সে নিশ্চয়ই তার নিজস্ব মতেই গেছে, নিজস্ব সাথে। আমি তো সত্যি বলছি, আমি মানে
দুঃস্বপ্নেও চিন্তা করতে পারি না যে যে সাবজেক্টটা আমি কখনো জানি না, যেটার মধ্যে দেখো রাজনীতি না, কাজের পরিবেশ তো নষ্ট এমনিতেই হয়ে যায়। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি থিয়েটার করে যেমন আমি সিনেমা করতে এসেছি বা অভিনয় করতে এসেছি, আমাকে থিয়েটারের একটা প্রচণ্ড অনুশীলনের মধ্যে দিয়ে দিনের পর দিন বছরের পর বছর যেতে হয়েছে। তাহলে আমি না শিখে যদি আজকে আমি অভিনয় করতে আসতাম, তাহলে ব্যাপারটা যেরকম হতো ঠিক সেরকম। কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, রাজনৈতিক কোনো পড়াশুনো নেই, হ্যাঁ, রাজনীতির সাথে কোনোভাবে সে কানেক্টেড নয়, সে মানে বেসিক জায়গা থেকে সে মানুষের উপকার করবোর কথাটাই যার মাথায় আসে না। মানুষের, আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে এই উত্তরটা দাও, এই যে এত অভিনেতা অভিনেত্রীরা স্টারেরা রাজনীতিতে গেছে, কোনো একটা অঞ্চল থেকে তোমাদের কাছে কি যদি থাকে আমাকে পৌঁছে দিও খবরটা, কোনো একটা অঞ্চলের মানুষরাও যেই জায়গায় তারা যেখানে যেখানে ইলেক্টেড হয়েছে এবং কাজ করেছে, একটা জায়গার মানুষরাও কি এই কথা বলেছে যে অমুক অভিনেতা বা অভিনেত্রী আসার পর আমাদের অনেক স্বাদ পূরণ হয়ে গেছে, আমাদের অনেক কাজ হয়েছে? আজ অবধি একটা কি বলেছে কথা, এই কথাটা কেউ? অর্থাৎ কি না, আমি এটা বিশ্বাস করি যে এই কি বলবো, এই ইডিওলজি যে আমি মানুষের জন্য কাজ করব, মানুষের ভালো করব, এটা লার্জার দ্যান লাইফ বা তার চেয়েও পৃথিবীর বাইরের একটা অদ্ভুত বড় ইডিওলজি, যেটা নাকি মানুষ নিয়ে জন্মায়, তার মধ্যে তারপর সেটা নার্চার করে, তারপর তার মধ্যে সেই খিদেটা তৈরি হয়, সে একটা পার্টিকুলার একটা শিক্ষার মধ্যে দিয়ে গিয়ে রাজনীতিতে জয়েন করে। মানে এটা আমি আমার মতাদর্শের দিক থেকে বলছি, এবং আদর্শগতভাবে আমি এখনকার কি পরিস্থিতি কি করে সেটা আমি বলছি। তাহলে সেই কাজটা কি করে হঠাৎ করে একটা শো বিজনেসে এসে, একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে কাজ করতে করতে আমি ঠিক করলাম আমি আজকে চলে গেলাম। অথচ ঠিক উল্টোটাই দেখা গেছে যে ধরো আমাদের ইন্ডাস্ট্রিতে কে কত রেমুনারেশন, এত ছোট ইন্ডাস্ট্রি, আর ছোট হতে হতে এখন তো মাইক্রোস্কোপিক হয়ে গেছে প্রায়, কে কত রেমুনারেশন পায়, কে কি পায়, কি পায়, কে না পায়, আমি কত রেমুনারেশন পাই প্রত্যেকে জানে। ঠিক তেমনি অমুক হিরো কত রেমুনারেশন পায় সেটা আমি জানি। তো এটাতে একটা মানুষ কত প্রপার্টি করতে পারে, তার কত ওয়েলথ হতে পারে, তার তো একটা সীমা থাকবে। মানে আমরা যাদের আগে দেখেছি, ইভেন যারা রাজনীতির সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন, যেসব অভিনেতারা ছিলেন রাজনৈতিক মনোভাবাপন্ন বা রাজনীতির সাথে জড়িত, তাদেরও দেখেছি। মানে আমি সত্যি বলছি, এরকম কোটিপতি হওয়া আমি এই জেনারেশনে দেখলাম। এর আগে পর্যন্ত টিল আমাদের জেনারেশন, যেখানে একটা অভিনেতা, বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনেতা মানে সে মোটামুটি একটা মানে খাওয়া দাওয়ার অভাব থাকবে না, একটা গাড়ি হয়তো চড়তে পারবে, এবং তার চলাফেরা, তার জীবনযাপনে কোনো খুব একটা অসুবিধা হবে না, এই অবধিতে আমরা থেমেছিলাম। তারপরেই এই 5 কোটি 10 কোটি 15 কোটি দিয়ে বাড়ি, এখানে এত প্রপার্টি, ওখানে এত প্রপার্টি, 4টে বাগান বাড়ি, অজস্র গয়না, অজস্র কিছু, মানে যেগুলো বেরোয় পেপারে, আমিও তো সেটা পরেই জানতে পারি। এই কালচার কিন্তু আমরা কখনো মানে আমার চিন্তার বাইরে, যে আমার মেহনতির, আমার কাজের পরিমাণ থেকে পয়সা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি কটা ছবি করেছি সেটা থেকে অনেক বেশি আমি কত টাকা রোজগার করেছি এবং কত ওয়েলথ করেছি, সেটা মানে বললে লোকে বুঝতে পারবে আর কি, যে আমার হু অ্যাম আই। হ্যাঁ, তো এইটা না, মানে এর চেয়ে বেদনাদায়ক আর কিছু নেই। কারণ মানে যদি এটা হয় যে এটা রোজগারের একটা মানে বৃহত্তর রাস্তা, যেখানে সাধারণ মানুষের টাকা ছিনিয়ে নিয়ে আমি বড় লোক হতে পারি, তাহলে তার চেয়ে ঘৃণ্যতম আর কোনো প্রফেশন কি হতে পারে? এবং মানুষকেই বা এত বোকা ভাবার কি আছে, যে মানুষ সেটা বুঝতে পারছে না, সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না, তারা লেম্যান, তারা আমাদের মুখ দেখে, আমাদের ছবি দেখে তারা একেবারে স্ফেড হয়ে যাচ্ছে, তারা আবেগে ভেসে যাচ্ছে। তাদের আবেগটাও একসময় শেষ হয়ে যায়, যখন তাদের বাড়িতে রেশনের চালটা ঢুকছে না, অন্য জায়গায় চলে যাচ্ছে, যখন তাদের অঙ্গনবাড়ির খাবার ঢুকছে না, যখন তাদের প্রপার বাসস্থান, যে গভর্নমেন্ট থেকে যেটা খাবার দেওয়া হচ্ছে, বাসস্থান দেওয়া হচ্ছে, সেটা যখন তারা পাচ্ছে না, তখন তো তারা হার্ডকোর রিয়ালিটির মধ্যে দাঁড়িয়ে বুঝতে পারছে যে আসলেই একটা সিনেমা আর্টিস্ট তাদের লাইফে কতটুকু কি দিতে পারে, কতটুকু তাদের দেয়ার আছে তাদের।
তো এটা তো শূন্য মানে মাইনাস আমি বলবো। তো আমি চিন্তাই করতে পারি না যে একজন অভিনেত্রী হিসেবে আমি হঠাৎ করে গিয়ে কারুর জীবনের ওপর ঝাঁপিয়ে পড়ে তার থেকে সব স্ন্যাচ করে নেব। এটা আমার ইডিওলজিরই বাইরে। তো মানে এ জীবনে আমার যেন সেদিন কখনো না আসে, এইটুকু বিশ্বাস আমি নিজের উপর রাখতে চাই। এটা শেষ করবো দিদি, লাস্ট জিজ্ঞেস করবো যে রাহুলদার কথা যেহেতু শুরু হয়েছিল, এই মুহূর্তে এখনো অবধি কোনো কিছু জানা যায়নি, ইভেন সেই ম্যাজিক মুভমেন্টস এর তরফ থেকে কোনো কথা হয়নি। এত কিছু তোমরা করলে, ইন্ডাস্ট্রি মানে বুম্বাদা এত কিছু করলো, তোমরা আর্টিস্ট ফোরামে পর মিটিং হলো, লাস্ট অবধি কি হলো? যেহেতু তোমরা আর্টিস্ট ফোরামের সদস্য, মানে কতদূর কি হলো? দেখো, আমি যতদূর জানি, আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে যতদূর জানি তোমায় বলছি, বুম্বাদা এবং প্রত্যেকে, চিরঞ্জিত দা, এরা প্রত্যেকে কিভাবে ট্রাই করেছেন, মানে তাদের পেছনে আমরা সবাই মিলে দাঁড়িয়ে, এবং আমাদের যা যা করার, বিশ্বাস করো, আমাদের মানে কোর্টে যাওয়া, লয়ারের কাছে যাওয়া থেকে শুরু করে ফান্ড রেজ করা। কারণ আর্টিস্ট ফোরামের সামান্য টাকা, আর্টিস্ট ফোরামের নিজস্ব কোনো টাকা নেই সেই অর্থে, আমাদের কমিটির তো নিজস্ব কোনো ফান্ড নেই সেইভাবে। কারণ গত 7-8 বছর নাকি, আমি ঢোকার পর জানছি যে গত 7-8 বছর আর্টিস্ট ফোরামের কোনো পারফরমেন্সই নেই। এবং যেটা আছে সেটা মানে আমি জেনারেল বডির মিটিংয়ে গিয়ে এবং যেহেতু আমার সাথে প্রত্যেকের সম্পর্ক অত্যন্ত মধুর, যারা আমি যাদেরকে নিজের মেয়ের মতো, নিজের বোনের মতন ট্রিট করি, তারা এসে, এবং এমনও আছে তারা কেঁদেছে আমার কাছে যে বিভিন্ন জায়গায় তারা কিভাবে মানে কি বলবো, মানে নেগলেক্টেড হয়েছে, কোনো ইস্যু নিয়ে গেছে আর্টিস্ট ফোরাম, কোনো তার সলিউশন দিতে পারেনি। তো এই 6-7 বছরের এই রেজাল্টের পর আর্টিস্ট ফোরাম ফান্ড রেজ হয়নি, কিচ্ছু হয়নি, কোনো কাজ করেনি। সেক্ষেত্রে সেই জায়গা থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত দা, ইভেন রঞ্জিত মল্লিক এবং বাকি আমরা যারা আছি সবাই মিলে একটা কোনো পজিটিভ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে করে আর্টিস্টদের কিছু প্রবলেম হলে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। এবং সেই জায়গা থেকে এই রাহুলের ঘটনাটা নিয়ে যেন গোটা ইন্ডাস্ট্রিটা এক হয়ে গিয়েছিল, এবং কেউ মানে সবাই ছুটে এসেছিল, এবং 2000 মেম্বার দাঁড়িয়ে থেকে জেনারেল বডির মিটিং হয়েছে। সেখানে একটা পিন পড়লে আওয়াজ শোনা যায়, পিন ড্রপ সাইলেন্সে মানে আলোচনা হয়েছে। প্রত্যেকে একটা জায়গাতেই মানে সেখানে করেছে যে আমাদের কাজের দরকার নেই, আগে এই ব্যাপারটা আমরা জানতে চাই যে আমাদের একজন কো অ্যাক্টর, আমাদের একজন কলিগ মারা গেল, তার এখন তা কিভাবে মারা গেল, এটা তো হতে পারে না কোনো। তো সেই শুনিয়ে আমরা যা যা করেছি আজ পর্যন্ত, সেটা কোথায় যে গিয়ে আটকে গেছে, কোথায় যে সেটা আটকে আছে, আমি পর্যন্ত বুঝতে পারছি না। আমি একটা এক্সিকিউটিভ কমিটির মেম্বার হয়ে আমি পর্যন্ত জানি না। আমি শুধু এটুকু জানি যে বুম্বাদারা তালসেরে গিয়ে লঞ্চ করার পর, কেস লঞ্চ করার পর, সেটা তারা একটা দীর্ঘ সময় ধরে বলেছিল ওখানে কি চন্দনেশ্বর মন্দিরে কোনো অনুষ্ঠান হচ্ছে বা কিছু হচ্ছে, সেই জন্য তারা এগোতে পারছে না ওটা নিয়ে। ওটা ওদের একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং তারপর তারা ওটার একটা মানে কেসটাকে নিয়ে তারা এগোবে। এবং এখানে কলকাতায় বসে আমাদের যা যা করার আমরা করেছি, কিন্তু জাস্ট সাইলেন্ট সব। এবং আমার কাছে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে অ্যাজ আ মেম্বার অফ আর্টিস্ট ফোরাম তুমি কি বলবে, আমার কাছে কোনো উত্তর নেই, কারণ আমি জানি না কি হচ্ছে এবং কোথায় আটকে গেছে সেটাও জানি না। এবং এই যে একটা মায়ের আর্তনাদ, যে আমি জানতে চাই, আজও দেখলাম উনি লিখেছেন যে আমার সবুজকে উত্তরটা দিতে হবে, মানে এরকম একটা বিভৎস হেল্পলেস জায়গা থেকে একটা মানে মায়ের এই, আমি জানি না এইটা কারোর কাছে গিয়ে কেন পৌঁছয় না আজকাল, মানে কিসের জন্য কেউ কোনো কিছুতেই কোনো রিয়াক্ট করে না, এর কোনো উত্তর আমার কাছে জানা নেই। না, আজকে একটা সাধারণ মানুষ যে জায়গায় বসে আছে, আমিও একজন সাধারণ মানুষ হিসেবে তার জায়গাতেই বসে আছে, আমি জানি না আমি এত কিছু আমরা করার পরেও কোথা থেকে কে কি কলকাঠি নাড়ছে যেই জন্য এটাই করছে না, আমার কাছে কোনো উত্তর নেই। আমি নিশ্চয়ই আশা করব, আমি নিশ্চয়ই চাইবো যে খুব শিগগিরই এটার একটা সুরাহা হোক, যাতে করে আমরাও শিল্পীরাও অ্যাটলিস্ট ওর মাকে একটা কোনো উত্তর দিতে পারি, এইটাই আর কি। সবকিছু কেসের মতো এটাও সেই একইভাবে শুনে চলে যাচ্ছে। একদম সব কেস একটার পর একটা কেস, দেখো যেভাবে যে হয়েছে না হয়েছে তার মতো এটা হয়ে যাবে, মানে ওয়ার উই স্ট্যান্ড অ্যাকচুয়ালি। আমরা জানি না আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কিসের উপর দাঁড়িয়ে আছি এবং আমাদের ভবিষ্যৎ কি সেটাও আমরা জানি না।
শেষ পর্যন্ত তোমরা দুজনেই ভীষণ অনেক বড় মাপের শিল্পী, তোমরা ভীষণ ভালো মনের মানুষ, দর্শক ভীষণ পছন্দ করে এবং সব থেকে বড় তোমাদের আদর্শবোধটাকে পছন্দ করে সবাই, সেটা খুব দরকার এই যুগে দাঁড়িয়ে নিজের স্ট্যান্ড পয়েন্ট দাঁড়িয়ে রাখে। এবং কৌশিক দা বললো পার্টি করি না যাই করি, কাজটা মন দিয়ে করি, ওটাই হচ্ছে আসল। কারণ করার নেই। একদমই তাই, আমি পার্টি রাজনীতি যদি করি, পরবর্তীকালে তো নতুন পার্টি মানে এসেছে, তারা যদি তোমাকে কিছু বলে সেটাও কি তোমার ডিসিশন তোমাদের সেম থাকবে যে না? আমি তো আমার এই স্ট্যান্ড পয়েন্টেই স্টিক করব, কারণ আমি তো যোগ্যই নই ওটার। আমি একটা যে জিনিস করব, একটা কাজ করব, আমাকে তার যোগ্যতা অর্জন করতে হবে। আজকে একজন পলিটিক্যাল লিডার দুম করে যদি স্টুডিওতে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ে অভিনয় করতে আরম্ভ করেন, সেটা তো হবে না, সে তো অভিনয় করতে পারবে না। যে কোনো জিনিসের একটা প্রসেস আছে, একটা প্রসেসের মধ্যে গিয়ে ধীরে ধীরে একটা বাচ্চাকেও যখন স্কুলে ভর্তি করানো হয়, তখন সে ক্লাস 1 ক্লাস 2 এরকম করতে করতে সে হায়ার সেকেন্ডারি যায়, কলেজে যায়, মাস্টার ডিগ্রি করে, তার প্রসেস আছে। আপনার বাড়ির বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়ে প্রথম দিন যদি আপনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে বসিয়ে দেন, তাহলে তো হবে না। তো সেটা আমি তো যোগ্যই নই, যে কাজটার আমার যোগ্যতা নেই। আর প্রথম হচ্ছে যোগ্যতা নেই, আর আমার জীবনে চাওয়া বড্ড কম, বুঝতে পেরেছেন? আমার কোনো সেই অর্থে সে কোনো অ্যাম্বিশন নেই যে আমাকে অনেক কিছু করতে হবে, আমার বাড়ির সামনে 3টে মার্সিডিজ দাঁড়িয়ে থাকবে। বিশ্বাস করুন, আমার সেই অ্যাম্বিশন নেই। সেই জন্য যে কারণে অনেক অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে, এবং অনেক মানুষ, শুধু কেন অভিনেতাদের দোষ দেবো, সাধারণ মানুষ যে রাজনীতির দিকে ঝুঁকে পড়ে, কারণ এটা তো সবাই জানে, অনেক চরম সত্যি যে সেখানে গেলে অনেকভাবে রোজগার করবার রাস্তা খুলে যায়। তো আমার ভাই প্রয়োজন নেই, আমি শুটিং করে, আমি আমার শো করে যেটুকু টাকা বাড়িতে নিয়ে আসতে পারবো, নিশ্চিন্তে ঘুমোতে চাই। আই এম ভেরি হ্যাপি উইথ মাই স্মল থিংস। আই এম ভেরি ভেরি হ্যাপি। আমার ছোট্ট রোজগারে আমার একটা ছোট্ট ডিঙি নৌকো 45 বছর ধরে একা চালাচ্ছি, আমার কারোর সাপোর্ট লাগেনি, অন্য জাহাজকে এসে বলতে হয়নি একটু ঠেলে দাও এগোবো। আমার সেই ছোট্ট ডিঙি নৌকাটা যেরমভাবে এগিয়েছে, সেরমভাবে আমার জীবনের শেষ দিন অবধি চললেই আমি খুশি। এর বেশি আমি চাই না, আমার বেশি দরকার নেই। হ্যাঁ, আমি তো তোমাকে বললামই যে মানে আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না কখনো আমি রাজনীতিতে জয়েন করবো। কারণ আমি শুধু আজকে যদি ধরো বিজেপিতে আমাকে হঠাৎ করে আমি মনে করি বিজেপি করবো, তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উনি কেন বিজেপি ফর্ম করলো সেটাই আমি জানি না। ওই মানে কেন বিজেপি হলো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি চেয়েছিলেন, হ্যাঁ, এই উনি কি চেয়েছিলেন, আদর্শগতভাবে উনি কি চেয়েছিলেন, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। যে আমি যেই জিনিসটা জানি না, হঠাৎ করে গিয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে আমি বিরাট একটা হনু হয়ে গেছি, ওটা আমি দেখাতে পারবো না, ওই অ্যাক্টিংটা আবার আমি করতে পারবো না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি বেসিক্যালি মানে ওই সময়টা আমি রাজনীতিগত কিছু জানার থেকে আমি এখন লিস্ট ইন্টারেস্টেড রাজনীতির ব্যাপারে। আমি বরঞ্চ ওই সময়টা একটু জীবনানন্দ পড়ে নেবো, একটু বিভূতিভূষণ পড়ে নেবো, আমি খুব হ্যাপি হয়ে যাব এটা। আর হচ্ছে ওই যে ও যেটা বললো, আমরা আসলে খুব সাধারণভাবে থাকতে অভ্যস্ত, সাধারণ লাইফস্টাইলে অভ্যস্ত, স্বপ্নগুলোও খুব সাধারণ। হ্যাঁ, তো এটার জন্য অসাধারণ কিছু করার আমাদের কোনো দরকার নেই। আমরা যে কাজটাকে ভালোবেসেছি জন্মের পর থেকে, সেই কাজটা করতে করতে আমরা যাতে চলে যেতে পারি, সেটাই আমাদের একমাত্র। একটাই প্রশ্ন করবো, সেটা হচ্ছে তোমাদের শিল্পী যিনি পাপিয়া অধিকারী বিজেপি জয়ী হয়েছেন, তিনি বলেছেন এবার ইন্ডাস্ট্রির উন্নতি হবে। এখানে আমার একটা কথা বলার আছে, তুমি মনে করিয়ে দিলে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, পাপিয়াদির সাথেও আমার সকলের সাথে খুব ভালো রিলেশন। পাপিয়াদিকেই আমার একটা কথা বলার আছে, সেটা হলো পাপিয়াদি, তুমি দেখলাম আজকে বলেছো একটা কথা যে আমরা মানে নতুন গভর্নমেন্ট আর কি টলিউডকে হলিউড বানিয়ে দেবে। তো আমি একটা কথা বলি পাপিয়াদি, হলিউড আমরা চাই না, আমরা চাই টলিউডের যে পুরনো সম্মান, যে সুস্থ পরিবেশ। তুমি আমার থেকেও সিনিয়র, তুমি যে পরিবেশে কাজ করেছো এবং তারপরে আমরা এসে যে পরিবেশে কাজ করেছি, ওই সুস্থ সুন্দর শান্তির পরিবেশটা যাতে আজকের জেনারেশনকে আমরা পাইয়ে দিতে পারি, যাতে এই তোমার কি যেন বলে জেনজি, আলফা, গামা পরপর যারা আসবে, বাবার নাম বলতেই কিরম ভয় করে, তো এরা যেন ভাবতে পারে যে আমাদের জন্য একটা সুস্থ পরিবেশ এরা ফেলে গেছে। হ্যাঁ, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার, এইটা চাই পাপিয়াদি, এইটা যদি করতে পারো আমাদের জন্য দারুণ ব্যাপার হবে। থ্যাংক ইউ। শেষে দর্শকদের দুজনে কি বলতে? দর্শকদের আর কি বলবো, আপনারা ভালো থাকুন এবং আশা নিয়ে বাঁচুন। প্রথমে ইন্টারভিউয়ের শুরুতেই যেটা বললাম, আশা নিয়ে বাঁচুন, আশাহত হবেন না, কারণ আশা না থাকলে কালকে সকালে উঠে বাঁচতে ইচ্ছেই করবে না। বি হোপফুল প্লিজ, ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে।
নতুন সরকারের কাছে বলি যে যে আরেকটা কথা আমি আপনাদের মাধ্যমে বলে দিই, সেটা হচ্ছে যে বিগত সরকার কি কি ভুল করেছিল সেটা তো আজকে জলের মতো পরিষ্কার মানুষের কাছে। এবং আপনি টেলিভিশন খুললে বা মোবাইল ফেসবুক খুললে তাদের দলের নেতারাই পরিষ্কার বাংলা ভাষায় বলে দিচ্ছে যে কি ভয়ঙ্কর ভুল হয়েছিল। তাই বিজেপি সরকার যারা ফর্ম করবেন পশ্চিমবাংলায়, তাদেরকে আমার একটাই অনুরোধ, মানে স্পেশালি আমার বন্ধু বান্ধবদের কাছে অনুরোধ, যে দয়া করে এই তৃণমূল থেকে জামা বদলে যারা ঢুকবে তাদের জন্য একটা বড় লাঠি সামনে রাখুন। হ্যাঁ, আমি এটুকু মজা করেই বলছি, দয়া করে ঢুকতে দেবেন না, কারণ তারা কোনো উপকারে আসবে না, উল্টে আপনাদের আদর্শকে ধ্বংস করবে। তো প্লিজ দেখবেন যে তারা যেন কোনোভাবে বিজেপিতে ঢুকতে না পারে। আপনারা আপনাদের আদর্শ নিয়ে যে ভুলগুলো গত তৃণমূল সরকার করছিল সেই ভুলগুলোকে রেকটিফাই করুন, সেই ভুলগুলো যেন রিপিট না হয় আবার, সেটার দিকে কড়া নজর রাখুন। তার জন্য আমি আমার বান্ধবী রূপা পাপিয়া সরবরী, রুদ্রনীল ঘোষ, এদের কাছে আমি পার্সোনালি বলছি যে তোমরা একটু দেখো যে তৃণমূলের জামা বদলে যেন তারা তোমাদের দলে ঢুকতে না পারে। তারা কিন্তু এই দল বদলায় যারা, তারা কিন্তু পয়জনাস স্নেক, এবং তারা কিন্তু ফনা তুলেই রয়েছে ঢোকবার জন্য। সেটা আজকেও টেলিভিশনে বারবার তোমাদের নেতৃবৃন্দ বলছেন সবাই, এবং আমরা তো সবাই দেখি, আপনি শ্রমিক ভট্টাচার্য বারবার বলছেন যে আমরা ঢুকতে দেবো না। এই জায়গাটা যেন তোমরা একটু স্ট্রিক্ট দেখো, কারণ যে ভুলটা এই এতদিনে হয়েছে, কারণ জনগণ বদলাতে কিন্তু এক লম্হা কি বাত হয়, একটা মুহূর্তের কথা জনগণ বদলে দেবে। জনগণ সহ্য করে, তার মানে নেতারা বুঝতেও পারে না যে পায়ের তলার মাটিটা কিভাবে সরে যাচ্ছে, হঠাৎ দেখে মাটিটা নেই, যেটা ঘটলো। কারণ এই রেজাল্ট হবে এটা কিন্তু কেউ স্বপ্নেও ভাবেনি, আমি তো ভাবিনি, আমার বিশ্বাস কোনো নেতা কোনো নেত্রীও ভাবেননি, কোনো দলের নেতা নেত্রী ভাবেননি যে এই রেজাল্টটা হবে। সুতরাং সজাগ থাকতে হবে বিজেপি সরকারকে, যে ভুলগুলো হলো সেই ভুলগুলো যেন রিপিট না হয়। আর তৃণমূলের জামা পরে, তৃণমূলের ছায়ায় যে সমস্ত পিম্পরা ঘুরে বেরিয়েছে, দয়া করে তোমাদের দলে ঢুকতে দিও না বস, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। খুব সজাগ থাকো। আমারও তাই, মানে আমি নতুন গভর্নমেন্টকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নতুন আশার আবার, মানে ইনফ্যাক্ট আমরা সব আপামর জনসাধারণ আমরা চোখ খুললাম 5 তারিখ সকালবেলা একটা নতুন আশা নিয়ে। মনে হলো যে এদিন আদি কোন ঘরে কেউ খুলে দিল দ্বার, আজই প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। তো এইটা যেন আমাদের জীবনে সত্যি হয়, কারণ যে টার্ময়েলের মধ্যে দিয়ে আমরা চলেছি গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে, তার জন্য অনেকে দায়ী, একজন কেউ একা দায়ী না, অনেকে দায়ী। তো সেইটা আর কি সাধারণ মানুষের ওপর যেন তার প্রভাব, কারণ দেখুন আমরা যতক্ষণ আমরা সাধারণ মানুষরা আছি, যতক্ষণ নিরপেক্ষ মানুষরা আছি, ততক্ষণই তো আপনাদের আইডেন্টিটি বা আপনাদের এক্সিস্টেন্স আছে। আমাদের বাদ দিয়ে আপনারা কিভাবে হন বলুন? তো সেই জন্য অনেক শুভেচ্ছা রইল, ভালো কাজ করুন, অভিনন্দন। নমস্কার।